বন্ধুরা, ভাবুন তো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদি যার জীবনের ঘড়ি থেমে যাওয়ার অপেক্ষায়। আদালত যখন তাকে তার শেষ ইচ্ছা কি জানতে চাইল, তখন সেই ১৯ বছর বয়সী যুবক এমন এক আর্জি জানাল যে কেবল জেল প্রশাসনই নয়, পুরো শহরের মানুষের বিবেক কেঁপে উঠল। সে বলল, আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা এই যে আমি জীবনের শেষ রাতটি এমন একজন অবিবাহিতা তরুণীর সঙ্গে কাটাতে চাই যে স্বেচ্ছায় আমার স্ত্রী হতে প্রস্তুত থাকবে। শহরের সবচেয়ে পুরনো মন্দির থেকে এই কথাটি যেন ঘোষণা করা হয়। কোনো নারী কি আমার এমন ডাকে সাড়া দেবে? এই কথাগুলো শুনে চারিদিকে এক গভীর নীরবতা নেমে এলো। অফিসাররা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। এই ধরনের ইচ্ছা কি কখনো কোনো কয়েদির পক্ষ থেকে জানানো হয়েছে? এই অদ্ভুত আবদার কি আদৌ আইনত পূরণ করা সম্ভব? আর যদি সম্ভবও হয়, তবে সেই নিঃস্ব কয়েদিকে বিয়ে করতে কোন মেয়ে রাজি হবে? আর সেই এক রাতের সম্পর্কে পর কি ঘটতে চলেছে? আমার নাম অনুশ্রী দে। আমি ৪২ বছর বয়সী একজন লেডি সাব ইন্সপেক্টর। আমার জীবন বলতে আদালত, পুলিশ স্টেশন আর এই আলিগড় জেলের পাথুরে দেওয়ালের মধ্যেই কেটেছে। কত ধরনের মানুষ দেখেছি, কিছু শান্ত, কিছু হিংস্র, আবার কেউ কেউ বাইরে থেকে হিমশীতল, কিন্তু ভেতরে তাদের কষ্টের আগ্নেয়গিরি চাপা পড়ে আছে। কিন্তু বিক্রম সেন, এই কয়েদিটি আমাকে এক এমন নৈতিক দ্বিধায় ফেলে দিয়েছিল যা আমি কখনো কল্পনা করিনি। সে বাকি কয়েদিদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতার ছাপ এবং মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে তার ভাগ্যকে মেনে নিয়েছে এবং আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করছে না। তার বয়স মাত্র ১৯ বছর ছিল। এটা ভেবে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত যে যে ছেলেটা জীবনের আসল স্বাদই পায়নি, তাকে আজ চলে যেতে হবে। সে খুবই কম কথা বলত। মনে হতো তার কাছে শব্দ আছে, কিন্তু সেগুলোর কোনো গুরুত্ব তার কাছে আর নেই। বারবার ইচ্ছে হতো তাকে জিজ্ঞাসা করি, বিক্রম, তুমি এমন কি অপরাধ করেছ যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? কিন্তু তার মুখের সেই নীরব যন্ত্রণা আমার ঠোঁট বন্ধ করে দিত। পুলিশের চাকরি আমাকে কঠোর হতে শিখিয়েছিল, কিন্তু তার সামনে এলে আমি এক অদ্ভুত কোমলতা অনুভব করতাম। আমি জানতাম জেলের ভেতরে কোনো কয়েদির সাথে এমন আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করা শৃঙ্খলা পরিপন্থী। তবুও আমার মনে একটাই প্রশ্ন জাগত, এই ছেলেটি কি সত্যি অপরাধী নাকি কেবল পরিস্থিতির শিকার? এই সব ভাবনার মধ্যেই আমি এক বিশেষ নির্দেশ পেলাম, যা কেবল তার শেষ ইচ্ছার সাথেই জড়িত ছিল না, বরং আগামী দিনে পুরো আলিগড় জেলকে নাড়িয়ে দেওয়ার মতো ছিল। ঠিক দুদিন পর কয়েদি নম্বর ৯১১০০ অর্থাৎ বিক্রম সেনকে ফাঁসি দেওয়া হবে। এই সময়ের মধ্যে তাকে তার বাবা মায়ের সাথে শেষ সাক্ষাতের অনুমতি দেওয়া হল। এই খবর শুনে আমার মনে এক অস্বাভাবিক অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের কড়াকড়ি স্বাভাবিক হলেও সেদিন যেন বাতাসে এক অজানা ভয় ও বিষাদের মিশ্রণ ছিল। প্রত্যেক কয়েদির তার শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে, তা সে প্রিয় খাবার খাওয়া হোক, কারো সাথে দেখা করা হোক বা কোনো বিশেষ জায়গায় যাওয়া। কিন্তু এর আগে কখনো কেউ বিক্রমের মতো এমন অদ্ভুত আকাঙ্ক্ষা জানায়নি। যখন বিক্রম তার মায়ের সাথে দেখা করল, সেই দৃশ্য যে কোনো মানুষকে কাঁদিয়ে দিত। তার মা তাকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কাঁদছিলেন এবং বারবার বলছিলেন, তুই নির্দোষ, আমার মানিক। তার এই কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল। সাজা নির্ধারিত হয়ে গিয়েছিল, কিন্তু সেই মায়ের মনে তখনও আশা ছিল যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে। সেই দিনই আমি নির্দেশ পেলাম যে আমি যেন বিক্রমের শেষ ইচ্ছা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করি। আমি ভেবেছিলাম যে সে হয়তো পরিবারের সাথে কিছু সময় কাটাতে চাইবে বা কোনো সাধারণ দাবি করবে। কিন্তু যখন আমি তার সেলের সামনে পৌঁছালাম, তার মুখে আবার সেই রহস্যময় শান্তি ছিল, যেন সব কিছু আগে থেকেই স্থির হয়ে আছে। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, বিক্রম, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তুমি যা বলবে তা পূরণ করার সব রকম চেষ্টা করা হবে। সে কিছু মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আছে, কিন্তু আপনি কথা দিন, আপনি তা পূরণ করার চেষ্টা অবশ্যই করবেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এটা তোমার অধিকার, কি চাও বলো। যখন তাকে এসপি চ্যাটার্জির সামনে পেশ করা হলো এবং তিনি নরম সুরে জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার শেষ ইচ্ছা কি? তখন বিক্রমের ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো পুরো অফিস রুমকে স্তব্ধ করে দিল। আমি আমার জীবনে প্রথম এবং শেষবারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এবং ফাঁসির ঠিক আগে আমার স্ত্রীর সাথে এক রাত কাটাতে চাই। পুরো ঘর যেন স্থবির হয়ে গেল।
আমি, এসপি স্যার এবং অন্যান্য অফিসাররা সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। কিছু মুহূর্ত পর এসপি চ্যাটার্জি বললেন, বাবা, বিয়ে করানো কঠিন নয়, কিন্তু একবার ভেবে দেখো কোন মেয়ে তোমাকে বিয়ে করবে। সবাই জানে যে দুদিন পর তোমার ফাঁসি হবে। তোমার না আছে কোনো অর্থ, না আছে কোনো ভবিষ্যৎ। কেউ কেন মাত্র একদিনের জন্য বধূ হতে এসে নিজের জীবন এমন ঝুঁকির মুখে ফেলবে? বিক্রম শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার মুখ একদম স্থির ছিল। তারপর ধীরে ধীরে বলল, স্যার, আমার শেষ ইচ্ছা শুধু এটাই। এসপি চ্যাটার্জি হালকা বিরক্তির সাথে বললেন, অন্য কোনো ইচ্ছা বলো। কিছু খেতে চাও, কারোর সাথে দেখা করতে চাও, কোথাও যেতে চাও। বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। বিক্রম সেই শান্ত সুরেই জবাব দিল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমার বিয়ে নিজেই হয়ে যাবে। কেবল আলিগড়ের বিখ্যাত হনুমানজি মন্দিরে এই ঘোষণাটি করিয়ে দিন যে কয়েদি বিক্রম সেন ফাঁসির আগে স্বেচ্ছায় প্রস্তুত কোনো মহিলাকে বিয়ে করতে চায়। তার এই কথা শুনে আমার ভেতরে শিহরণ জাগল। পুরো ঘর আবার গভীর নীরবতায় ডুবে গেল। বিক্রম আরও বলল, যদি কোনো মহিলা রাজি হয় তবে তাকে কোনো মতেই আটকাবেন না, অন্যথা আমি আর কোনো ইচ্ছা জানাব না। তখন চাইলে আমাকে এখনই ফাঁসি দিয়ে দিতে পারেন। তার চোখে এমন দৃঢ়তা ছিল যে কেউ তাকে মানা করতে পারল না। শেষমেশ এসপি চ্যাটার্জি বললেন, ঠিক আছে, আমরা ঘোষণা করিয়ে দেব, কিন্তু আমাদের সম্পূর্ণ বিশ্বাস কোনো মেয়ে আসবে না। এমন শর্তে বিয়ে করতে কে রাজি হবে? এবং সেই সন্ধ্যায় জেল থেকে সামান্য দূরে অবস্থিত হনুমানজি মন্দিরের লাউডস্পিকারে একটি ঘোষণা ভেসে উঠল। কয়েদি নম্বর ৯১১ বিক্রম সেন তার অন্তিম ইচ্ছা হিসেবে বলেছে যে সে ফাঁসির আগে এমন একজন মহিলাকে বিবাহ করতে চায় যে নিজের ইচ্ছায় তার বধূ হতে প্রস্তুত। ইচ্ছুক মহিলারা জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুন। এই খবর পুরো আলিগড়ে আগুনের মতো ছড়িয়ে গেল। এর সত্ত্বেও আমাদের মনে এই ধারণা ছিল যে সম্ভবত কেউ সামনে আসবে না। আমাদের সবারই পুরো বিশ্বাস ছিল যে কোনো মেয়েই এমন অদ্ভুত শর্ত মানতে রাজি হবে না। বিক্রমের পরিবার খুবই দরিদ্র ছিল, না কোনো ধন সম্পদ, না কোনো প্রতিপত্তি বা সম্মান। শেষমেশ কে তাকে নিজের বর হিসেবে মেনে নেবে? আমাদের কাছে তো পুরো ঘটনাটি একরকম উপহাসের মতো মনে করছিল। কিন্তু ঘোষণার মাত্র ১ ঘণ্টা পরই একজন সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে ঢুকল এবং আমাকে জানালো যে জেলের ফটকে একজন মেয়ে বধূর বেশে দাঁড়িয়ে আছে। তার সাথে একজন পণ্ডিতজিও উপস্থিত আছেন। এই কথা শুনে আমি এবং এসপি চ্যাটার্জি স্যার দুজনই স্তম্ভিত হয়ে গেলাম। আমরা দ্রুত বাইরে গেলাম। সামনে ১৮ বছরের এক কোমল স্বভাবের মেয়েকে দেখলাম, ঝলমলে লাল শাড়িতে আবৃত। সাজসজ্জার পরেও তার মুখে এক অদ্ভুত শান্তি এবং অটল দৃঢ়তা ছিল। তার পাশে একজন বয়স্ক পণ্ডিত দাঁড়িয়েছিলেন, যার হাতে বিবাহের রেজিস্টার ছিল। এসপি চ্যাটার্জি কড়া স্বরে জিজ্ঞাসা করলেন, এ কি ব্যাপার, এই মেয়েটিকে? পণ্ডিতজি সসম্মানে জানালেন যে এই মেয়েটি নিজেই তার কাছে এসেছিল এবং বলেছিল যে সে বিক্রম সেনকে বিয়ে করতে চায়। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, মা, সে তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তুমি নিজের জীবন কেন নষ্ট করছ? কিন্তু সে মানল না। তার স্পষ্ট কথা ছিল যে এটা তার নিজের সিদ্ধান্ত এবং সে সত্যি বিক্রমকে ভালোবাসে। তার কথা শুনে আমার ভিতর পর্যন্ত কেঁপে উঠল। জেলের পুরো উঠোন যেন হঠাৎ গভীর নীরবতায় ডুবে গেল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে বিক্রমের জন্য কেউ এতদূর প্রস্তুত হতে পারে যে সমাজ, সম্মান সব কিছু পিছনে ফেলে দেবে। আইন বলছিল যে কয়েদির শেষ ইচ্ছা পূরণ করা উচিত, তাই আমাদের অনুমতি দিতে হলো। পণ্ডিতজিকে ভেতরে ডাকা হলো, বিক্রমকে সেল থেকে বের করা হলো এবং জেলের অফিসে সংক্ষিপ্ত রীতির সাথে দুজনের বিয়ে সম্পন্ন করানো হলো। বিয়ের পর বিক্রম মুচকি হেসে বলল, এবার আপনার ওয়াদা অনুযায়ী আমার বধূকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি তার সাথে শুধু কিছু কথা বলতে চাই, শুধু এক রাতের জন্য। আমি এই কথা শুনে হতবাক হয়ে গেলাম, কিন্তু এসপি চ্যাটার্জি স্যার চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি তার বধূকে বিক্রমের সেল পর্যন্ত পৌঁছে দিলাম, দরজা বন্ধ করলাম এবং ভাবলাম যে সে কিছুক্ষণ পরই বাইরে চলে আসবে। সময় কাটতে লাগল। ভিতর থেকে মৃদু ফিসফিসানির মতো আওয়াজ আসতে লাগল, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। আমি কিছুক্ষণ নজরদারি করলাম এবং তারপর অফিসে ফিরে এলাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ জেলে এক তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। আমি দৌড়াতে দৌড়াতে বিক্রমের সেলে পৌঁছালাম। দরজা খুলতেই সেই মেয়েটি বধূর পোশাকে দাঁড়িয়েছিল, ঘোমটা নামানো, শ্বাসপ্রশ্বাস দ্রুত এবং পুরো শরীর কাঁপছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? তুমি তো নিজের ইচ্ছায় এসেছিলে, এখন কি বদলে গেল? আমি ব্যঙ্গ করে বললাম, কেন, এখন ভালোবাসার নেশা কেটে গেল নাকি পরিণামের ভয় লাগছে? সে কিছুই বলল না, শুধু কাপড়ের আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল।
মুখে এমন আতঙ্ক ছিল যেন সে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেছে। আমি দরজা খোলা রেখে তাকে দেখলাম, সে যেন বিদ্যুতের গতিতে সেখান থেকে বেরিয়ে গেল। সেল বন্ধ করে আমি অফিসে ফিরে এলাম। সারা রাত ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেলাম এবং কখন ঘুম এসে গেল টেরই পেলাম না। আমি আন্দাজও করতে পারিনি যে সকালে এক বিরাট ঝড় আসতে চলেছে। সূর্য উঠতেই এসপি চ্যাটার্জি স্যার রাগে তমতমে আমার অফিসে ঢুকল এবং বললেন, ইন্সপেক্টর অনুশ্রী, এক্ষুনি যাও, দেখো বিক্রম কোথায় আছে। আমি চমকে বললাম যে সে তো তার সেলে থাকবে, কিন্তু তার গর্জন শুনে আমার বুক ধরফর করে উঠল। আমি দৌড়ে সেলে পৌঁছালাম, ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। কপালে ঘাম জমল। জানালা দিয়ে উকি দিলাম তো দেখলাম যে দেওয়ালের পাশে কেউ একজন পড়ে আছে, পুরুষের বেশে। দরজা খুললাম, সেই শরীরটাকে সোজা করলাম এবং আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে সেই মেয়েটিই ছিল, কিন্তু এবার বিক্রমের পোশাকে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার হাত কাঁপতে লাগল। তখনই এসপি চ্যাটার্জি স্যারও এসে পৌঁছলেন এবং দৃশ্য দেখে গর্জন করে উঠলেন, এ কি তামাশা, বিক্রম কোথায়? আমি জবাবও দিতে পারলাম না। তিনি চিৎকার করলেন, তোমার অসাবধানতা জেলের নজম ও জপ্ত নষ্ট করে দিয়েছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়ে গেছে। আমার পৃথিবী যেন থেমে গেল। আমাদের হঠাৎ করে বুঝতে পারলাম বিক্রম এমন এক চাল চেলেছিল যে আমরা সবাই তার চোখে ধুলো দিতেই থাকলাম। সে বধূর পোশাকে বদলে জেল থেকে বেরিয়ে গিয়েছিল এবং এই মেয়েটি সম্ভবত তাকে সাহায্য করার জন্য নিজের পরিচয় পর্যন্ত বাজি রেখেছিল। যখন তার জ্ঞান ফিরল, সে ধীরে ধীরে বলল, আপনারা বিক্রমের সাথে অন্যায় করেছেন, সে মৃত্যুদণ্ড পাবার যোগ্য নয়। আমি রাগে বললাম, এটা আদালত ঠিক করবে। সে মৃদু হাসির সাথে বলল, ফয়সালা সময় করবে এবং সময়ই বলবে যে সে নির্দোষ। এসপি চ্যাটার্জি স্যার আদেশ দিলেন, বিক্রমকে যে কোনো মূল্যে খুঁজে বের করো, অন্যথায় ফল ভয়ানক হবে। জেলে হুলুস্থুল পড়ে গিয়েছিল। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আমাদের সবাইকে মাত দিয়ে পালিয়ে গিয়েছিল। এসপি চ্যাটার্জি স্যারের রাগ চরমে ছিল এবং আমার হৃৎপিণ্ড দ্রুত ধরফর করছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এত বড় ভুল আমি কিভাবে করলাম। আমি তার ওপর ভরসা করে নিলাম যে আমাদের পুরোপুরি বোকা বানিয়ে দিল। এখন একটাই উপায় ছিল, সেই মেয়েটির কাছ থেকে সত্যিটা বের করা। বিক্রম অনেক ঘন্টা আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল, তাকে ধরা প্রায় অসম্ভব ছিল। আমি কড়া স্বরে বললাম, দেখো মেয়ে, এখন তোমাকে প্রশ্ন করা হবে। যদি তুমি সত্যি না বলো তবে পরিণতি ভালো হবে না। সে একদম শান্ত ছিল, যেন সব কিছু আগে থেকেই নির্ধারিত। ধীরে ধীরে বলল, আমি বিক্রমের ব্যাপারে পুরো সত্যিটা বলবো। আমি তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালাম, না কোনো ঘাবড়ানো ভাব, না কোনো লজ্জা। আমি জিজ্ঞাসা করলাম, সে কি সত্যি তোমার ভাই, নাকি এই সব কিছু তোমাদের সাজানো নাটক? আমার প্রশ্নে সে কিছু মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, না, সে শুধু আমার ভাই নয়। আমার ভেতরে রাগের ঢেউ উঠল। তাহলে তুমি এমন সব কেন করলে? তাকে বিয়ে কেন করলে? তোমরা দুজন মিলে জেল প্রশাসনকে ধোঁকা দিয়েছ। বিক্রম পালিয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমরা তাকে খুঁজে বের করব। সে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনি ভুল করছেন, সে পালায়নি, সে ফিরে আসবে। আমি চমকে গেলাম, তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছ? সে দৃঢ় কণ্ঠে বলল, কারণ সে জানে যে তাকে কোথায় যেতে হবে এবং কখন ফিরতে হবে। এখন সে আমার স্বামী, সে আমাকে কখনো একা ছাড়বে না। তার বলার ধরনে যে অটল বিশ্বাস ছিল তা আমার হৃদয়েও এক মুহূর্তের জন্য চাঞ্চল্য সৃষ্টি করল। আমি আবার কড়াকড়ি করে জিজ্ঞাসা করলাম, তোমার এত ভরসা কেন? সে বলল, যদি আপনি আমার পুরো গল্প শোনেন তবে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসল দোষী কে এবং বিক্রম এইসব কেন করেছিল। আমি চুপ হয়ে গেলাম। সেই মেয়েটি এখনও আমার সামনে এভাবে দাঁড়িয়েছিল, যেন এক বিরাট সত্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। কিছু মুহূর্ত পর সে ধীরে ধীরে বলল, আমার নাম রূপা এবং আমার বড় দিদির বাগদান বিক্রমের সাথে হয়েছিল। রূপা তার গল্প শুরু করল। বিক্রম ছোটবেলা থেকেই সাহসী ছিল, নির্ভীক ছিল। সম্ভবত সে কোনো অবস্থাতেই পিছিয়ে যেতে শেখেনি। সে আমাদের বাবার পিস্তুত ভাইয়ের ছেলে ছিল, অর্থাৎ আমার তুতো ভাই। বাবা তাকে সব সময় নিজের ছেলে মনে করতেন। যখন বড় দিদির সাথে বিক্রমের বাগদান হল, তখন সে আমাদের বাড়ির জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। আমি চুপচাপ তার সব কথা শুনছিলাম। রূপার কণ্ঠে কষ্টও ছিল, গর্বও। আমাদের গ্রাম শ্যামপুর ছোট ছিল, কিন্তু পরিবেশ অদ্ভুতভাবে উত্তেজনাপূর্ণ থাকত।
এক রাতে বিক্রম দিদির সাথে দেখা করতে এসেছিল। সেই রাতে বাবা বাইরে কোথাও গিয়েছিলেন এবং বাড়িতে শুধু আমরা দুই বোন ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম যখন বিক্রম আর দিদি অন্য ঘরে কথা বলছিল। সবকিছু একদম স্বাভাবিক ছিল যে হঠাৎ দরজায় জোরে ধাক্কা হলো। সেই মুহূর্তটা মনে করে রূপার গলা কেঁপে গেল। যখন আমি দরজা দিয়ে উঁকি দিলাম তখন ৩-৪ জন বখাটে দাঁড়িয়েছিল। মুখে নিষ্ঠুরতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন গর্জন করে উঠল, আমরা জানতে পেরেছি যে তোমাদের বাড়িতে কোনো যুবক ছেলে এসেছে, তাকে বাইরে পাঠাও। আমি ঘাবড়ে গেলাম, ভয় পেলাম যে বাবা যদি ফিরে আসে তবে ঝামেলা হবে। চিৎকার শুনে বিক্রম বাইরে চলে এলো। সে আমাকে ইশারা করল যে আমি যেন ভেতরে চলে যাই। আমি নিজের ঘরে বন্ধ হয়ে কান পেটে শুনতে থাকলাম। বাইরে বিক্রম একা সেই বখাটেদের সামনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন অশালীন কথা বলল, কিন্তু বিক্রম পিছিয়ে গেল না। চাইলে সে তাদের সবাইকে উচিত শিক্ষা দিতে পারত, কিন্তু সে জানত যে ঘরের ভেতরে 2টি মেয়ে আছে। সে শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সাথে তাদের বুঝিয়ে কোনো মতে সেখান থেকে তাড়িয়ে দিল। সেই রাতে সে অনেকক্ষণ পর্যন্ত আমাদের দরজায় বসে রইল, যেন পাহারা দিচ্ছে। রূপার চোখ জলে ভরে এলো। সে প্রথমবার অনুভব করল যে বিক্রম শুধু সাহসী নয়, বরং কারো সম্মান রক্ষার জন্য প্রাণ পর্যন্ত বাজি লড়তে পারে। কিন্তু রূপা বলল, এটা তো শুধু শুরু ছিল। সেই রাতের পর রোজ সেই ৩-৪ জন বখাটে আমাদের বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে লাগল। যেই বাবা কাজে যেতেন তারা আমাদের কটাক্ষ করত, ভয় দেখাত, নাম ধরে বদনাম করার চেষ্টা করত। আমরা দরজা বন্ধ করে নিতাম, কিন্তু ভয় মন থেকে যেত না। এবং তারপর এক রাতে সব কিছু বদলে গেল। রূপার গলা কাঁপতে লাগল। রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙার আওয়াজ এলো। কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিক্রম বাড়িতে পৌঁছাল। সে দেখল যে একজন লোক জানালা ভাঙার চেষ্টা করছে। বিক্রম নিজেকে আটকাতে পারল না। সে বাইরে দৌড়ে গেল এবং তার সাথে হাতাহাতি শুরু করল। সেই লড়াই ছিল ভয়ঙ্কর। পুরো গলিতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। সেই বিশৃঙ্খলার মধ্যে আমার বড় দিদি মাঝে এলো এবং প্রাণ হারালো। বিক্রমের হাতে একজন লোক আহত হল, কিন্তু সেটা হত্যা ছিল না, সেটা ছিল আমাদের সম্মানের লড়াই। রূপা এবার কাঁদছিল। আসল অপরাধী তো সেই বখাটেরা ছিল, কিন্তু সাজা পেল বিক্রম। যদি আমরা ধনী হতাম বা কেউ আমাদের কথা শুনত, তবে হয়তো এই সব হতো না। এই পৃথিবীতে গরিবদের জন্য ন্যায় নেই, ম্যাডাম। সে বলল, বিক্রম কোনো নির্দোষের রক্ত ঝরায়নি। সে শুধু নাম এবং সম্মানের জন্য লড়াই করেছিল। আমি চুপ ছিলাম, একদম নিশ্চুপ। রূপা চোখ মুছতে মুছতে আরও বলল, আর এই সব বিক্রমের মায়ের সাজানো ষড়যন্ত্র ছিল। আমি হতবাক হয়ে গেলাম। রূপা বলল, সে বলেছিল, আমি আমার দ্বিতীয় মেয়েকে বলিদান হতে দেব, কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না। সে ইচ্ছাকৃতভাবে নিজেকে সেই খেলায় ছুড়ে দিল, যাতে বিক্রম বাঁচতে পারে। বিক্রমের মা তাকে মুম্বাইয়ের একজন বড় উকিলের কাছে পাঠিয়ে দিলেন। সেই উকিল যার প্রাণ বিক্রম বহু বছর আগে বাঁচিয়েছিল। সেই উকিল আদালতে পৌঁছালেন এবং পুরো সত্যিটা সামনে আনলেন। প্রমাণিত হল যে বিক্রম কাউকে ইচ্ছাকৃতভাবে মারেনি, শুধু বাধ্য হয়ে নিজেকে এবং আমাদের সম্মান বাঁচানোর চেষ্টা করেছিল। আদালত তাকে সম্মান সহকারে নির্দোষ ঘোষণা করল। রূপার চোখে আলো ফিরে এলো। বিক্রমের ফাঁসি হয়নি, সে মুক্তি পেয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে অন্যমনস্ক হয়ে বসে রইলাম, যতক্ষণ না রূপা সেখান থেকে চলে গেল। তার গল্প আমার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। আমি জানালা দিয়ে বাইরে দেখলাম, সকালের হালকা রশ্মি আকাশে ছড়িয়ে পড়ছিল। মনে এক অদ্ভুত যন্ত্রণা উঠল। কিছু গল্প সময়ের সাথে মুছে যায় না, তারা সব সময় হৃদয়ের কোনো এক কোণে বেঁচে থাকে। বন্ধুরা, আজকের এই রহস্যময় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।